সুপ্রিয় শিক্ষার্থীরা, চট্টগ্রাম বন্দর কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা আলোচনা করছি তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব। এই অধ্যায়ের উপর আমরা গত ক্লাসে যে অঙ্কটির সমাধান করছিলাম সেই অঙ্কটি তোমাদের বইয়ের 28 নম্বর সমস্যা 285 পৃষ্ঠায় আছে। তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র যে বই, সেই বইয়ের 285 পৃষ্ঠা 28 নম্বর সমস্যা। এই সমস্যাটি আমরা গত ক্লাসে শুরু করেছি, আজকে আমাদের শেষ হবে এবং এই সমস্যার সাথে সাথে আমাদের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের উপর যে হিসাব রক্ষণ বা অংশীদারি ব্যবসায়ের যে হিসাব রক্ষণ সেটি শেষ হবে। আমরা পূর্ববর্তী ক্লাসে ক এবং খ এর সমাধান করেছি, আজকে আমরা গ এর সমাধান করব। তো প্রশ্নের সমাধানে যাওয়ার পূর্বে, গ এর সমাধানে যাওয়ার পূর্বে তোমাদের সুবিধার্থে আমি প্রশ্নটি আরও একবার পড়ে নিব। প্রশ্নটি হচ্ছে, বাশার, মাজাহার ও আলম একটি অংশীদারি ব্যবসায়ের 3 জন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ লোকসান 4-3-2 অনুপাতে বন্টন করে নেয় বা ভাগ করে নেয়। 2018 সালের 31 ডিসেম্বর তারিখে উত্তোলন, লাভের অংশ ও বেতন বাবদ প্রয়োজনীয় সমন্বয় সাধনের পর তাদের মূলধন হয়েছিল যথাক্রমে 52,500 টাকা, 45,500 টাকা এবং 40,000 টাকা। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে অংশীদারি চুক্তি পত্রের শর্ত মোতাবেক মূলধন এবং উত্তোলনের উপর বার্ষিক 5% হারে সুদ ধার্যকরণ বাদ পড়ে গিয়েছে। অংশীদারদের উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে 15,000 টাকা, 12,000 টাকা এবং 10,000 টাকা। অংশীদারদের উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে 15,000 টাকা, 12,000 টাকা এবং 10,000 টাকা। বাশারের বেতন প্রতি মাসে 1,000 টাকা এবং আলমের বেতন প্রতি মাসে 800 টাকা ডেবিট করার পর কিন্তু মূলধন ও উত্তোলনের সুদ সমন্বয় করার পূর্বে ব্যবসায়ের লাভ হয়েছিল 45,000 টাকা। অংশীদারগণ তাদের ব্যবসায়ের মোট মূলধন 1,35,000 টাকায় রাখতে সম্মত হয়। এই মোট মূলধন 1,35,000 টাকায় রাখতে সম্মত হয়, এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই 1,35,000 টাকা যে মোট মূলধন রাখতে সম্মত হয়েছে সেটির সমাধান কিভাবে করতে হয় তা আমরা আজকে দেখব। তাহলে কতে বলেছিল অংশীদারগণের প্রারম্ভিক মূলধন নির্ণয়ের কথা। আমরা অংশীদারগণের প্রারম্ভিক মূলধন নির্ণয় করেছি। আমাদের প্রশ্নে সমাপনী মূলধন দেয়া আছে। সমাপনী মূলধন যদি দেয়া থাকে এবং এই সমাপনী মূলধন কি কি সমন্বয়ের পর দেয়া হয়েছে সেটিও বলা আছে, উত্তোলন, লাভের অংশ এবং বেতন বাবদ প্রয়োজনীয় সমন্বয় সাধনের পর, তাহলে সমাপনী মূলধনের সাথে যেই বেতন, মূলধনের অংশ, মুনাফার অংশ এবং উত্তোলন আমরা সমন্বয় করে নিয়েছি। সমন্বয় করে নিয়ে কতে প্রারম্ভিক মূলধন আমরা নির্ণয় করেছি। তোমরা যদি কেউ পূর্বের ক্লাসটি না দেখে থাকো তাহলে এই গ এর সমাধান বা আজকের ক্লাসটি দেখার পূর্বে তোমাদের উচিত হবে পূর্বের ক্লাসটি আবার দেখে নেওয়া। তাহলে প্রারম্ভিক মূলধন কতে আমরা নির্ণয় করেছি, খতে লাভ লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত করেছি। লাভ লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত করেছি কিভাবে, মূলধন এবং উত্তোলনের সুদ ধার্যকরণ বাদ পড়েছে বলা হয়েছিল। মূলধনের সুদ আমরা লিখেছি লাভ লোকসান সমন্বয় হিসাবে ডেবিট পাশে, ক্রেডিট পাশে উত্তোলনের সুদ লিখেছি এবং ডেবিট পাশের টাকার অঙ্ক বড় ছিল, মানে মূলধনের সুদের টোটাল যে মোট যে পরিমাণ সেটি থেকে আমরা উত্তোলনের সুদ বাদ দিয়ে ক্ষতির অংশ নির্ণয় করেছি। আজকে আমরা অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করব, এটিকে পুনঃসমন্বিত মূলধন হিসাবও
বলা হতে পারে, যেমনটি এই প্রশ্নে লেখা আছে অংশীদারগণের পুনঃসমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করো। তো আমরা সবাই জানি যে মূলধন হিসাব বা পুনঃসমন্বিত মূলধন হিসাব যেটিই করতে বলুক, সেখানে কোন উপাদানগুলি আসবে, যে সকল উপাদানগুলি অংশীদারদের মূলধনকে বৃদ্ধি করে অথবা অংশীদারদের মূলধনকে হ্রাস করে। তো তাহলে চলো আমরা দেখি আমাদের অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। দেখো 28 নং প্রশ্নের উত্তর গ, অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব লিখব। এখানে দেখো এখানে উপরে যেগুলি লেখা আছে এটা আমি তোমাদেরকে একটি গণনা কার্য এটি বোঝানোর জন্য আমরা লিখেছি। মূলধন হিসাব বা অংশীদারদের সমন্বিত মূলধন হিসাবের মধ্যে এটি থাকবে না, এটি গণনা কার্য হিসাবে আমরা লিখবো বা তোমরা লিখবা গণনা কার্য। তো মূলধন হিসাবের ঘর কেমন হবে আমরা সবাই জানি, এটি একটি খতিয়ানের মতো ঘর, তারিখ থাকবে, বিবরণ, জাবেদা পৃষ্ঠা এবং যতজন অংশীদার প্রত্যেকের জন্য একটা করে আমরা ঘর দিব, টাকার ঘর। আবার একই পাশে ক্রেডিট পাশে তারিখ থাকবে, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, অংশীদারদের নাম অনুযায়ী যতজন অংশীদার থাকবে প্রত্যেকের নামে একটি করে টাকার ঘর থাকবে। এখানে আমরা সাধারণত আমরা যখন মূলধন হিসাব করি তখন আমরা প্রারম্ভিক মূলধন লিখে থাকি ব্যালেন্স বিডি দিয়ে, কিন্তু যখন আমরা অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব করব আমরা কিন্তু প্রারম্ভিক মূলধন এখানে কখনো লিখব না। সমন্বিত মূলধন হিসাব মনে রাখতে হবে, সমন্বিত মূলধন হিসাব মানে হচ্ছে যেই পর্যন্ত সঠিকভাবে করা হয়েছে সেখান থেকেই আবার শুরু হবে, যেই পর্যন্ত সঠিকভাবে সমাধান করা হয়েছে সেখান থেকেই নতুন করে শুরু করতে হবে, যেগুলি হিসাবভুক্ত হয়নি নতুন করে আবার হিসাবভুক্ত করতে হবে। যেহেতু সমাপনী মূলধন একবার নিরূপণ করা হয়েছে, নতুন করে আমরা আবার প্রারম্ভিক মূলধন থেকে সবকিছু করতে পারবো না, কারণ এই সমাপনী মূলধন নির্ণয়ের ক্ষেত্রে আরো কি কি বিষয় ছিল সেসব কিন্তু আমাদেরকে প্রশ্নে অতিরিক্ত ভাবে দেয়া নেই। সুতরাং সমাপনী মূলধন যেটা দেয়া আছে সেটা দিয়ে শুরু করব এবং এই সমাপনী মূলধনের সাথে নতুন যে বিষয়গুলি হিসাবভুক্ত হয়নি, যেমন মূলধনের সুদ, উত্তোলনের সুদ, আমরা শুধুমাত্র সেগুলিরই সমন্বয় করব। তাহলে সমাপনী মূলধন যেটি দেয়া আছে 52,500 টাকা বাসারের, মাজাহার হচ্ছে 45,500 টাকা, আলম 40,000 টাকা। এটি প্রথমে আমরা লিখবো। যখনই সমন্বিত মূলধন হিসাব করতে বলবে, সমন্বিত মূলধন হিসাবের প্রারম্ভিক জেড হিসাবে বসবে যেই সমাপনী মূলধন প্রশ্নে দেয়া ছিল সেটি। এরপরে দেখো আমরা লিখেছি ডিসেম্বর 31 অংশীদারদের লাভ লোকসান সমন্বয় হিসাব, কারণ এইখানে ক্রেডিট পাশে অংশীদারদের মূলধনকে বৃদ্ধি করতে পারে আমাদের এই প্রশ্নে শুধুমাত্র একটি উপাদান আছে এবং তা হচ্ছে মূলধনের সুদ, যেটি আমরা লাভ লোকসান সমন্বয় হিসাবে লিখেছি। যেহেতু লাভ লোকসান সমন্বয় হিসাব থেকে এটি আসবে, সেই কারণে আমাদেরকে এখানে সবসময় আগে অংশীদারদের লাভ লোকসান সমন্বয় হিসাব লিখতে হবে। আমরা 1 থেকে 5 যে অঙ্কগুলি করেছি সেখানে এখানে লিখেছি আমরা অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব, কারণ লাভ লোকসান আবন্টন থেকে আসতো। আর এই প্রশ্নে আমরা লিখব লাভ লোকসান সমন্বয় হিসাব, কারণ আমরা খতে লাভ লোকসান সমন্বয় হিসাব করেছি এবং লাভ লোকসান সমন্বয় হিসাবের থেকেই কিন্তু আমরা এই মূলধনের সুদ পেয়েছি। তাহলে লাভ লোকসান সমন্বয় হিসাব করার সময় আমরা কিন্তু এই মূলধনের সুদ নিরূপণ করেছি। মূলধনের সুদ বাসার হচ্ছে 1,775 টাকা, মাজাহার হচ্ছে 2,125 টাকা এবং আলম হচ্ছে 1,520 টাকা, যেটি আমরা খতে নির্ণয় করেছি। এবং অংশীদারদের উত্তোলনের সুদ ছিল, উত্তোলনের সুদ লাভ লোকসান সমন্বয় হিসাবের ক্রেডিট পাশে বসেছে। উত্তোলনের সুদ অংশীদারদের মূলধনকে হ্রাস করবে। অংশীদারদের মূলধনকে হ্রাসকারী কোনো উপাদান হলে সেটি ডেবিট পাশে বসবে, কারণ এতে করে অংশীদারদের মূলধন হ্রাস পায়। অংশীদারদের মূলধন বা ব্যবসায়ের মূলধন কিন্তু হ্রাস পেলে আমরা মূলধন হিসাবকে ডেবিট করব, আর মূলধন বৃদ্ধি পেলে মূলধন হিসাব ক্রেডিট হয়। সো উত্তোলনের সুদ দ্বারা অংশীদারদের মূলধন হ্রাস পাবে বিধায় ডেবিট পাশে বসবে। উত্তোলনের সুদ বাসার 375 টাকা, মাজাহার 300 টাকা এবং আলম 250 টাকা। এটি কিন্তু আমরা খতে নির্ণয় করেছি। তোমরা যদি কেউ খ অংশটি এবং ক অংশটি দেখে না থাকো, আবার গত ক্লাস এবং আজকের ক্লাস যদি মিলিয়ে দেখো তাহলে তোমাদের জন্য প্রশ্নটি বুঝতে সুবিধা হবে। এছাড়া আমরা যখন
অংশীদারদের লাভ লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত করেছি। সেখানে ক্ষতির অংশ এসেছিল, মানে মূলধনের সুদ ডেবিট পাশে বসেছিল, ক্রেডিট পাশে উত্তোলনের সুদ বসেছিল, ডেবিট পাশে টাকার অঙ্ক ছিল ক্রেডিট পাশের টাকার অঙ্কের চেয়ে বড়, সুতরাং ক্ষতি হয়েছিল। সেই ক্ষতিটা তিনজন অংশীদারদের মধ্যে আমরা ভাগ করে দিয়েছি এবং ভাগ করার পরে বাসারের ভাগে পড়েছে 1998 টাকা, যেটি তার মূলধনকে হ্রাস করবে যেহেতু ক্ষতি হয়েছে। মাজাহারের ভাগে পড়েছে 1498 টাকা, আমরা এখানে লিখব, এবং আলমের অংশে ছিল 999 টাকা। এগুলি যেহেতু অংশীদারদের ক্ষতির অংশ, অংশীদারদের মূলধনকে হ্রাস করবে বিধায় আমরা ডেবিট পাশে বসিয়েছি। যদি এই প্রশ্নে ব্যবসায়ের মোট মূলধন 1,35,000 টাকা রাখতে হবে এই কথাটি না থাকতো, ভালো করে খেয়াল করো, যদি প্রশ্নে অংশীদারগণ তাদের ব্যবসায়ের মোট মূলধন 1,35,000 টাকা রাখতে একমত হয়, এই কথাটি না থাকতো, বা এই ধরনের প্রশ্নে অনেক সময় এটি থাকবে অনেক সময় থাকবে না, যদি এই কথাটি না থাকতো তাহলে আমরা যেটি করতাম, এই ক্রেডিট পাশের যে যোগফলগুলি আছে, যেমন বাসারের ক্রেডিট পাশে যত টাকা আছে সেখান থেকে ডেবিট পাশ মাইনাস করলে আমরা ব্যালেন্স সিডি পেতাম। কিন্তু এখানে যে ব্যালেন্স সিডি আমি লিখেছি সেটি কিন্তু ক্রেডিট পাশের যোগফল থেকে ডেবিট পাশ বাদ দিয়ে হয়নি। এখানে আমরা আসবো কিভাবে এই 60,000 টাকা বা 45,000 টাকা 30,000 টাকা ব্যালেন্স সিডি হলো সেই জায়গায় আমরা আলোচনা করছি যে যদি সবাই মিলে অংশীদাররা সবাই মিলে 1,35,000 টাকা মূলধন রাখতে হবে এই ব্যাপারে একমত না হতেন বা এই লাইনটি যদি না থাকতো তাহলে আমরা কি করতাম, তাহলে আমরা ক্রেডিট পাশের সমষ্টি থেকে ডেবিট পাশ মাইনাস করে ব্যালেন্স সিডি নির্ণয় করবো। এবং অনেক প্রশ্ন এরকম পাবো আমরা যেখানে অংশীদাররা তাদের ব্যবসায়ের মোট মূলধন এত টাকা রাখতে সম্মত হয়েছেন, এই ধরনের কোনো তথ্য থাকবে না। যদি এই ধরনের কোনো তথ্য না থাকে তাহলে আমরা ক্রেডিট পাশের সমষ্টি থেকে ডেবিট পাশ বাদ দিয়ে ব্যালেন্স সিডি নির্ণয় করব বা সমাপনী মূলধনের যে সমন্বিত যে সমাপনী মূলধন সেটি নিরূপণ করব। কিন্তু এই প্রশ্নে যেহেতু এই কথাটি বলে দেয়া আছে অংশীদারগণ তাদের ব্যবসায়ের মোট মূলধন 1,35,000 টাকা রাখতে সম্মত হয় বা একমত হয়, এটির মানে হচ্ছে এই অংশীদার এই ব্যবসায়ের মূলধন 2018 সালের 31 ডিসেম্বর তারিখে এসে সবার মিলে 1,35,000 টাকার চেয়ে বেশি হবে না। 1,35,000 টাকার চেয়ে বেশি হবে না, 1,35,000 টাকা হবে। তিনজনের মোট মূলধন বা তিনজনের যে সমাপনী মূলধন সেই সমাপনী মূলধনের সমষ্টি হবে 1,35,000 টাকা, যেটা আমাদেরকে বলে দেয়া আছে। তাহলে এই 1,35,000 টাকা থেকে বাসারের মূলধন কত হবে, মাজাহারের মূলধন কত হবে বা আলমের মূলধন কত হবে সেটি সরাসরি বলা নাই, বা এই মূলধনটা তারা কি অনুপাতে তাদের মধ্যে বণ্টিত হবে সেটি বলা নেই। যদি বলা না থাকে তাহলে মনে রাখতে হবে লাভ লোকসান বন্টনের যে অনুপাত দেয়া আছে সেই অনুপাতে এই 1,35,000 টাকা মূলধন তাদের মধ্যে বণ্টিত হবে। এবং দেখো গণনা কার্য হিসাবে আমরা এটি লিখেছি যে সমাপনী মূলধন বাসার 1,35,000 টাকা এর 9/4 কারণ আনুপাতিক রাশিমালার যে যোগফল বা অনুপাতগুলি দেখো 4:3:2, তাহলে 4 3 7 7 2 হচ্ছে 9, 9/4 দিবে বাসার, তাহলে বাসারের যে সমাপনী মূলধন সেটি হবে 60,000 টাকা। মাজাহার দিবে দেখো 1,35,000 এর 9/3 সেটা হবে 45,000 টাকা, এবং আলম দিবে 1,35,000 টাকার 9/2 যা হবে 30,000 টাকা। তার মানে সমাপনী মূলধন কত হবে সেটা আগে থেকে নির্ধারিত হয়ে আছে। সমাপনী মূলধন কত হবে তা আগে থেকে নির্ধারিত হয়ে আছে। যদি এরকম বলে দেওয়া হয় তাদের সবার মিলে মূলধন কত টাকা হবে, তাহলে ওই সমাপনী মূলধনটাই আমরা এখানে ব্যালেন্স সিডি বা সমাপনী মূলধন হিসাবে আমরা এটাই লিখবো। কারণ সমাপনী মূলধন 60,000 টাকা বাসারের থাকতে হবে সেটা তারা একমত হয়েছে, মাজাহারের 45,000 টাকা থাকতে হবে একমত হয়েছে, আলমের 30,000 টাকা থাকতে হবে এটি তারা একমত হয়েছে। এবং এই টাকাটা কিভাবে নিরূপিত হবে সেটিও আমরা এখানে দেখিয়েছি যে মোট মূলধন 1,35,000, তাহলে লাভ লোকসান বন্টনের অনুপাতে কার মূলধন কত। যখন এই মূলধনটা স্থির হয়ে গেল যে
বাসারকে 60,000 টাকায় ব্যবসায়ী মূলধন রাখতে হবে। এখন প্রশ্ন দাঁড়াবে, তাহলে বাসারের কি ব্যবসায় মূলধন 60,000 টাকা আছে, নাকি 60,000 টাকার চেয়ে বেশি আছে, নাকি 60,000 টাকার চেয়ে কম আছে? যদি বাসারের মূলধন 60,000 টাকার চেয়ে বেশি থাকে, তাহলে অতিরিক্ত যত টাকা মূলধন বাসারের থাকবে তা সে ব্যবসা থেকে তুলে নিবে। যদি বাসারের মূলধন 60,000 টাকার চেয়ে কম থাকে, তাহলে যত টাকা 60,000-এর চেয়ে কম থাকবে তত টাকা মূলধন বাসার ব্যবসায়ে এনে দিবে। তাহলে এই হিসাবটি আমরা দুইভাবে করতে পারি। একটি হচ্ছে, দেখো আমরা এই ব্যালেন্স শিটের হিসাবটা দেখব না, প্রথমে আমরা শুধুমাত্র এই বাসারের মূলধন হিসাবে যে ক্রেডিট পার্শ্ব সেটির সমষ্টি দেখব এবং ডেবিট পার্শ্বটা দেখব। ব্যালেন্স শিটই প্রথমে দেখব না। আমরা জানতে চাচ্ছি বাসারের কি আদৌ 60,000 টাকা মূলধন ব্যবসায়ে আছে, নাকি তার চেয়ে বেশি আছে, নাকি তার চেয়ে কম আছে। তো তা জানার জন্য এই ব্যালেন্স শিটে আমরা বসাবো, কিন্তু সেটিকে বিবেচনা করব না। যোগ বিয়োগ করার সময় আমরা দেখব বাসারের এটি ছাড়া যেটি নির্ধারিত হয়েছে তা ছাড়া আগে কি ছিল, তার আগে কি ছিল। তার আগে দেখো 52,500 এবং 1,735 টাকা বাসারের ক্রেডিট পাশে ছিল এবং ডেবিট পাশে ছিল 375 এবং 1,998। যদি এটি না বলতো তাদের মোট মূলধন কত হবে, তাহলে আমরা কি করতাম, এই 52,500 সাথে 1,775 যোগ করতাম এবং 52,500 সাথে 1,775 যোগ করলে ফলাফল হতো 54,275। তোমরা মিলিয়ে দেখবে 54,275 থেকে এই 375 আর 1,998 আমরা বিয়োগ করতাম। বিয়োগ করলে যে রেজাল্ট আসতো সেটি হচ্ছে 51,902। যদি 1,35,000 টাকা মূলধন রাখতে সম্মত হয়, এই কথাটি না বলতো, আমরা ব্যালেন্স শিটে লিখতাম 51,902 টাকা। ভালো করে খেয়াল করো, ব্যালেন্স শিটে লিখতাম 51,902 টাকা। কিন্তু আমাদেরকে প্রশ্নে নির্দেশ দেওয়া হয়েছে যে বাসারের মূলধন থাকতে হবে 60,000 টাকা। তাহলে থাকতে হবে 60,000, কিন্তু তার আছে 51,902 টাকা। তাহলে কত টাকা কম আছে? 60,000 থেকে 51,902 বাদ দিলে আমরা সেটি পাবো 8,098 টাকা বাসারের মূলধন কম আছে। যেহেতু 60,000 টাকা থাকতে হবে, 8,098 টাকা কম আছে। 60,000 টাকাকে রাখতে হলে তাকে আরো 8,098 টাকা প্রতিষ্ঠানের বাইরে থেকে বা তার নিজস্ব উৎস থেকে সংগ্রহ করে এনে অংশীদারি ব্যবসায়ীকে প্রদান করতে হবে। তাহলে বাসারের যা থাকার কথা তার চেয়ে কম আছে। কত টাকা কম আছে? 8,098 টাকা। কিভাবে আমরা সেটি নির্ণয় করেছি? বাসারের ক্রেডিট পাশের সমষ্টি থেকে ডেবিট পাশ বাদ দাও, বাদ দিলে আসবে 51,902। তাহলে তার আছে 51,902, কিন্তু তার থাকতে হবে 60,000। 60,000 থাকতে হবে, সেটি প্রশ্নে নির্দেশ দেওয়া আছে। মোট মূলধন 1,35,000। তাহলে বাসারের থাকতে হবে 9 ভাগের 4 ভাগ। 9 ভাগের 4 ভাগ হচ্ছে 60,000 টাকা। 60,000 টাকা থাকতে হলে তাকে আরো 8,098 টাকা এনে দিতে হবে। তাহলে কোনো অংশীদার যখন তার ব্যবসায়ী মূলধন আনবে, তখন আমরা কি জাবেদা লিখবো বলো? নগদান হিসাব ডেবিট, ওই অংশীদারের মূলধন ক্রেডিট, মানে বাসারের মূলধন ক্রেডিট। তাহলে দেখো তার মূলধন ক্রেডিট হচ্ছে 8,098 টাকা তাকে মূলধন নিয়ে আসতে হবে। 8,098 টাকা, এবং এই 8,098 টাকা আনার পরেই কিন্তু তার দুই দিক সমান হবে। এইভাবে আমরা তার কত টাকা ঘাটতি আছে বা কোনো অংশীদারের কত টাকা উদ্বৃত্ত আছে তা কিন্তু নির্ণয় করতে পারি। তাহলে কত টাকা ঘাটতি অথবা কত টাকা উদ্বৃত্ত আছে তা নির্ণয় করার এটি একটি মাধ্যম। অন্য একটি মাধ্যম হচ্ছে, আমরা এইভাবে চিন্তা করব না, ব্যালেন্স শিটে আগে বসিয়ে ফেলবো। সমাপনী মূলধন যেটি নির্ধারিত হয়ে গেছে সেটি আগে বসিয়ে ফেলবো। বসিয়ে ফেলার পরে আমরা দেখব কোন দিক বেশি, ডেবিট পাশ বেশি নাকি ক্রেডিট পাশ বেশি। এখন দেখো, যদি আমরা একটু আগে যেভাবে আলোচনা করেছি সেইভাবে চিন্তা না করে এভাবেও আমরা কত টাকা ঘাটতি আছে বা উদ্বৃত্ত আছে সেটি বের করতে পারবো। তার ডেবিট পাশ বড়, ব্যালেন্স শিটে আগে আমরা বসিয়ে ফেলবো, তারপর দেখবো ডেবিট পাশের টাকার অঙ্ক বড় নাকি ক্রেডিট পাশের টাকার অঙ্ক বড়। দেখো 60,000, 1,998, 375। স্বভাবতই ক্রেডিট পাশে আছে 52,500 এবং 1,775। তাহলে ডেবিট পাশ বড় হবে 62,300
টাকা। যেটি বড় আমরা ব্যালেন্সিং এর নিয়মে বা যে বের করার যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী যেটি বড় সেটি দুই দিকে লিখবো, 62,373 এর দিকেও লিখবো, ডেবিট পাশেও লিখবো, আবার ক্রেডিট পাশেও লিখবো। তাহলে তার যে শর্ট বা যত টাকা কম পড়তেছে, মানে ঘাটতি হচ্ছে এই পাশে, ক্রেডিট পাশে। তো ক্রেডিট পাশে ঘাটতি কত টাকা? 62,373 থেকে এই দুইটি 52,500 এবং 1,775 যখন আমরা বাদ দিব তাহলে পাবো 8,098 টাকা। আর ঘাটতি এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে, যেখানে সমাপনী মূলধন প্রশ্নে দিয়ে দিবে, সেই ধরনের প্রশ্নের ক্ষেত্রে ঘাটতি যেদিকে হোক, যেটা দিয়ে আমরা দুই দিককে সমান করব, সেটা যেদিকে হোক, ডেবিট পাশে হোক অথবা ক্রেডিট পাশে হোক, আমরা এই পার্থক্যের নাম লিখব নগদান হিসাব। কারণ ক্রেডিট পাশে ঘাটতি হওয়া মানে হচ্ছে ওই অংশীদার ব্যবসা প্রতিষ্ঠানকে মূলধন এনে দিতে হবে। তো মূলধন যখন ব্যবসায় আসবে, মূলধন ক্রেডিট হবে এবং নগদান হিসাব ডেবিট হবে। এবং এখানে আমরা দেখো ব্র্যাকেটে লিখেছি মূলধন আনায়ন, মূলধন আনায়ন। আর যদি আমরা ক্রেডিট পাস করি, মানে এর আগে যেভাবে আমরা আলোচনা করেছি সেভাবে হিসাব করে আমরা কিন্তু 8,098 টাকা নির্ণয় করতে পারি। তাহলে 8,098 দুইভাবে বের করতে পারি। একটা হচ্ছে জাস্ট সমাপনী মূলধন আমরা বসিয়ে দিব, যে দিক বড় সেটার ভিত্তিতে পার্থক্যটা বের করব। পার্থক্যের নাম সব সময় হবে নগদান হিসাব। যদি ক্রেডিট সাইডে হয় লিখবো মূলধন আনায়ন, যদি ডেবিট সাইডে হয় তাহলে লিখবো মূলধন উত্তোলন, মানে অংশীদার সেটা নিয়ে যাবে। এটি হলে এভাবে করলে আমার যদি মানে মূল বিষয়টা নাও বুঝি আমরা, তবুও অঙ্কের সমাধান করতে পারবো। কিন্তু এর আগে যেটি আলোচনা করেছি সেটি হচ্ছে কিভাবে তার ঘাটতি পড়েছে সেটা আমরা দেখতে পাই, মানে বুঝে করা। একটি হচ্ছে আমরা আগে বুঝে বের করলাম কত টাকা ঘাটতি, আর একটা হচ্ছে এখানে এইদিকে হলেই পার্থক্য, এদিকে হলে আমরা নগদান হিসাব লিখবো, মূলধন আনায়ন লিখবো। এটা অনেকটা মুখস্থ করার মতো হয়ে যায়। তো তোমাদের জন্য যেটি সুবিধা, তোমাদের যেভাবে আমি দুইভাবেই আলোচনা করেছি, তোমরা যেভাবে মনে রাখতে পারবে সেভাবে করবে। একইভাবে যদি আমরা আলমেরটা দেখি, দেখো আলমের 40,000 টাকা ক্রেডিট, 1,520 টাকা ক্রেডিট আছে, ডেবিট আছে 250, 999। তাহলে দেখো আলমের টোটাল হচ্ছে 41,520 টাকা তার আছে, সেখান থেকে 250 আর 999 যদি আমরা বাদ দিয়ে দেই, তার আরো থাকবে 40,271 টাকা, আরো থাকবে 40,271। কিন্তু আলমকে মূলধন রাখতে হবে কত? 30,000 টাকা। আলমের সমাপনী মূলধন থাকতে হবে 30,000। তাহলে তাকে যা মূলধন রাখতে হচ্ছে তার চেয়ে বেশি টাকা ব্যবসায় আছে। তাহলে কত টাকা বেশি আছে? 41,271 থেকে ওই 30,000 বাদ দিলে কত টাকা বেশি আছে সেটি আমরা পাবো 10,271 টাকা। যেহেতু ব্যবসায়ে মূলধন রাখতে হবে 30,000, তার অতিরিক্ত আছে 10,271 টাকা, ওই অতিরিক্ত টাকা সে ব্যবসা থেকে তুলে নিয়ে যাবে। তাহলে কোনো অংশীদার যখন তার মূলধন ব্যবসা থেকে তুলে নিয়ে যাবে, তখন যাবে কি ওই নির্দিষ্ট অংশীদারের মূলধন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যবসা থেকে নগদ টাকা চলে যাবে আর অংশীদারের মূলধন হ্রাস পাবে। তাহলে এই 10,271 টাকা তখন আমরা এই পাশে লিখবো 10,271 এবং পার্থক্যের নাম হবে নগদান হিসাব। এখন যদি আমরা এইভাবে না বুঝি, মানে বুঝে যেটা করতে হয় সেটা যদি না বুঝি, তাহলে আমরা যে হিসাব করব, কোন দিক বড়, দেখো কোন দিক বড় সেই হিসাবটা করবা। যে আমি সমাপনী মূলধন বসিয়ে দিলাম, সমাপনী মূলধন এবং বসানোর পরও দেখা যাচ্ছে যে ক্রেডিট পাস বড় 41,520 টাকা। সেই 41,520 টাকা থেকে এখানে যা আছে ডেবিট পাশে বাদ দিয়ে দাও, বাদ দিলে আমরা পাবো 10,271 টাকা। এভাবেও আমরা করতে পারি। তাহলে এই হচ্ছে আলমের অংশ। এরপরে আমরা দেখব মাজাহারের অংশ। মাজাহারের দেখো ডেবিট ক্রেডিট পাশে আছে 45,500 টাকা, 2,125 টাকা। যদি আমরা শুধু মাজাহারের এই দুটি টাকার অঙ্ককে যোগ করি তাহলে হবে 47,625 টাকা। এবং এই 47,625 টাকা থেকে 300 এবং 1,498, আমরা ব্যালেন্স শিটে এখন দেখবো না, 300 এবং 1,498 টাকা বাদ দিলে মাজাহারের থাকবে 300 এবং দেখো 1,498 টাকা। এটি যখন আমরা বাদ দিব তাহলে মাজাহারের থাকবে 45,827 টাকা। ব্যবসায়ী তার মূলধন থাকবে 45,827 টাকা, কিন্তু মাজাহারকে ব্যবসায় রাখতে হবে কত টাকা? 45,000 টাকা।
45,827 টাকা তার থাকবে ব্যবসায়, রাখতে যেহেতু হবে 45,000 টাকা, তাহলে বাড়তি যে আরো 827 টাকা আছে সেটি মাজাহার তুলে নিবে, যেমনটি আলম তুলে নিয়েছে। তাহলে 827 টাকা। এইভাবে আমরা করতে পারি, জাস্ট ব্যালেন্স শিটই না দেখে তার কত ছিল কত রাখতে হবে, কত ছিল কত রাখতে হবে, যা আছে যত টাকা রাখতে হবে বলা আছে 45,000 টাকা, তার চেয়ে যদি বেশি থাকে তাহলে সে তুলে নিবে, তার চেয়ে যদি কম থাকে যত টাকা কম থাকবে তত টাকা নিয়ে আসবে। তাহলে মাজাহারের বেশি আছে, এভাবে আমরা করতে পারি। অথবা আমরা কি করতে পারি, ডেবিট পাশ এবং ক্রেডিট পাশের সমষ্টি বের করব, কোন দিক বড়। এখানেও দেখো ক্রেডিট সাইড বড় হবে 45,500 এবং 2,125 টাকা, তাহলে হবে 47,625 টাকা, 47,625 টাকা। এটি এদিকেও লিখবো, আমরা দুই পাশে লিখবো 47,625, এবং এই 47,625 টাকা থেকে এগুলি ডেবিট পাশের সব বাদ দিলে আমরা পাবো 827 টাকা, এবং পার্থক্যের নাম হবে নগদান হিসাব। মাজাহারের 827 টাকা অতিরিক্ত আছে, সে তুলে নেবে, এবং ব্র্যাকেটে লিখতে হবে মূলধন উত্তোলন। এবং সবসময় মনে রাখতে হবে, এই যে নগদান হিসাব আমরা লিখবো সেটা অবশ্যই ব্যালেন্স শিটের উপরে হইতে হবে, ব্যালেন্স শিটের নিচে কোনো কিছু থাকতে পারবে না। আশা করি তোমরা এটির সমাধান বুঝতে পেরেছো। আজকের এই প্রশ্নের মাধ্যমে আমাদের অংশীদারি ব্যবসায়ের হিসাব শেষ হলো। তোমাদের সাথে দ্বিতীয় পত্রের আমাদের কিন্তু এখন 4টি অধ্যায় শেষ হয়েছে, তার মধ্যে প্রথম অধ্যায় অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব, দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব, এবং অষ্টম অধ্যায় আমাদের করা ছিল মজুত পণ্যের হিসাব রক্ষণ। আরেকটি অধ্যায় আমাদের করা ছিল, সেটি হচ্ছে চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাব। সামনে হয়তো এই মাসের শেষ দিকে তোমাদের একটি পরীক্ষা হবে, সেই পরীক্ষার জন্য তোমরা এই দুইটি অধ্যায় এবং আগের করানো দুইটি অধ্যায় তোমরা আবার ভালো করে অনুশীলন করা শুরু করবে। কোথাও যদি কোনো সমস্যা পাও করতে গিয়ে, তাহলে সেটি আমার সাথে যোগাযোগ করে সমস্যার সমাধান কিন্তু করে নিতে পারবে। পরবর্তী ক্লাস আমরা নতুন একটি অধ্যায় শুরু করব। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।